এই জুন মাস শুধু জুনমালিয়া আর কাকলির তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার মাস নয়, তারই সঙ্গে মহারাষ্ট্রের শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির মধ্যে থেকেও সাংসদদের ভাঙনের খবর সামনে উঠে আসছে। আর এই শতাব্দীর সেরা ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে, তার কারণ হচ্ছে জুন ছাড়িয়ে জুলাইতে পৌঁছালেই বিজেপি নতুন করে ভারতের রাজনৈতিক ইতিহাস লিখতে চলেছে। এবং সেক্ষেত্রে বিজেপি যেটা করতে চাইছে সেটা হচ্ছে শুধু এখনই না, অন্তত আগামী আরো এক যুগ ধরে ক্ষমতা থেকে তাকে টলানোর মতো যাতে কেউ না থাকে সেই বিষয়টা গণতান্ত্রিক পদ্ধতিতে সে নিশ্চিত করতে চাইছে। আবারও বলি, গোটা বিষয়টা সে করতে চাইছে কিন্তু গণতান্ত্রিক উপায়ে। মানে নিন্দুকেরা তাকে আর যাই বলুক না কেন, গণতন্ত্রের গরিমা উল্লঙ্ঘন করেছে এই দোষ কিন্তু দিতে পারবে না। আর এই 360 সংখ্যাটা যদি বিজেপি লোকসভায় পেয়ে যায় জুলাই মাসে, তাহলে এমন 3টে পদক্ষেপ বিজেপি নিতে পারে লোকসভায়, যার মাধ্যমে কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাস সম্পূর্ণ বদলে যাবে, রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে। নমস্কার, আমার নাম পৌলমী। আর এই গরিবের কথা বাসি হলেও ফলে, কারণ এই কথাটা আমি বহুদিন ধরে বলে চলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির জন্য শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথমবার বিজেপির সরকার গড়া বা দেশের সীমান্তকে শক্তিশালী করার অঙ্ক নয়, তারই সঙ্গে গোটা দেশের রাজনীতিকে ঢেলে নতুন করে সাজানোর চাবিকাঠিও বটে। এবং তারই সঙ্গে দেখতে হবে যে কিভাবে 2024-এ আবকি বার 400 পার বলে 240-এ আটকে যাওয়ার পরেও বিজেপি এখন লোকসভায় 360 ছুঁতে চলেছে। আর এই 360 সংখ্যাটা যদি বিজেপি একবার লোকসভায় পেয়ে যায়, তাহলে কিন্তু লোকসভায় সে যা ইচ্ছা তাই করতে পারে। বাধা দেওয়ার মতো বা কারোর বলার মতো কিচ্ছু থাকবে না, বিরোধীদেরও না, সুপ্রিম কোর্টেরও না। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি সংখ্যাটা কিভাবে কাজ করছে। লোকসভায় বর্তমানে 540 জন সাংসদ রয়েছেন। 2/3 মেজরিটি মানে হচ্ছে তার মধ্যে 360, অর্থাৎ এই 360 জনের ভোটটাই দরকার যে কোনো বিল পাশ করানোর জন্য। বিজেপি এই 360 পর্যন্ত কি করে পৌঁছাচ্ছে? বিজেপির নিজের সাংসদ সংখ্যা 240, লোকসভা নির্বাচনের পরে 240 ছিল সাংসদ সংখ্যা। এরপরে এনডিএর বাকি শরিক দলগুলো যুক্ত হয়ে এনডিএর সাংসদ সংখ্যা গিয়ে পৌঁছালো 293-তে। এবার 293 থেকে 360 এই জাম্পটা বিজেপি কি করে করলো? আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে একটি নতুন দলে যোগদান করে এনডিএর মধ্যে মিশে গেছেন এবং তারা এখন বিজেপির পাশে বসে বিজেপির সঙ্গে ভোট দেবেন। বিজেপি যেদিকে ভোট দিতে বলবে সেই দিকে ভোট দেবেন, তারা রয়েছেন এনডিএর মধ্যে। এবং এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে শুধুমাত্র 20 জন নয়, এই সংখ্যাটা কিন্তু 22 হতে পারে। অর্থাৎ আরো 2 জন সাংসদ তৃণমূল থেকে বেরিয়ে কিন্তু নতুন দলে যোগ দিয়ে এইভাবে এনডিএর মধ্যে চলে যেতে পারেন। এছাড়া আরো বেশ কিছু দল থেকে খুচরো সংখ্যার সাংসদদের কিন্তু এনডিএর দিকে বা বিজেপির পাশে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন, এই খুচরো সংখ্যাগুলোর কোনো মানেই দাঁড়াতো না যদি না তৃণমূল থেকে এই বড় চাঙ্কটা, এই 20 জন সাংসদকে বিজেপি পেয়ে যেত। এইটা পাওয়ার পরেই কিন্তু বাকি খুচরো খাচরা সাংসদদের এনডিএর ফোল্ডে আনা বা বিজেপির দিকে আনার কাজটা আরো ত্বরান্বিত হয়ে গেছে। এবং সেখান থেকেই খবর আসছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনার 6 জন সাংসদ তারা পুরো রেডিও সাইলেন্সে চলে গেছেন, দলের সঙ্গে কোনো কথা বলছেন না, যোগাযোগ রাখছেন না। এবং ওই অপারেশনটা প্রায় শেষের দিকে তারা কিন্তু এনডিএর মধ্যে ঢুকে যাবেন, বিজেপির পক্ষে তারা ভোট দেবেন অবশ্যই করে। জানা যাচ্ছে যে তারা একনাথ শিন্ডের যে শিবসেনা রয়েছে সেই দিকে চলে আসবেন। এরপর যে খবরটা সামনে উঠে আসছে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের যে দল রয়েছে সমাজবাদী পার্টি, জানা যাচ্ছে সেখান থেকেও কিন্তু সাংসদদের ভাঙন শুরু হয়েছে, সেখান থেকেও সাংসদরা মাঝখান থেকে ভেঙে বেরিয়ে চলে আসবেন। এবার তর্কের খাতিরে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে সমাজবাদী পার্টি থেকে 10+ খান 10 মতো সাংসদ তারাও কিন্তু চলে আসবেন। এবার তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 293 প্লাস তৃণমূল কংগ্রেসের 20 প্লাস উদ্ধব ঠাকরের শিবসেনার 6 এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি 10, সংখ্যাটা দাঁড়াচ্ছে 329-এ। কিন্তু তারপরেও 360 পর্যন্ত পৌঁছাতে আরেকটু খোঁজাখুঁজি তো করতে হবে বিজেপিকে বা এনডিএকে। এইখানেই আরেকটা নাম উঠে আসছে, আর সেটা হলো ডিএমকে। স্টালিন এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিলেন, কিন্তু তামিলনাড়ুতে ভোটের পর যেই কংগ্রেস ডিএমকে স্টালিনের হাত ছেড়ে দিয়ে বিজয়ের হাত ধরে নেন, বিজয় যিনি বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তার দলের হাত কংগ্রেস যেই ধরে নেন, সেখান থেকেই কিন্তু ভাঙন শুরু। স্টালিন কিন্তু সম্প্রতি যে ইন্ডিয়া ব্লকের মিটিং হয়েছে বিরোধীদের, সেখানেও যাননি। এবং এই স্টালিনের ডিএমকে শাসক দল থেকে বিরোধী দল তার নিজের রাজ্যে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের প্রতিও ইডি সিবিআই
কেন্দ্রীয় তদন্তকারী নানা রকম সংস্থার নানা রকম ভালোবাসা দেখানো শুরু হয়ে গেছে, সেখান থেকে তারা পরিত্রাণ চাইছেন। এবার এই ডিএমকের 22 জন সাংসদ রয়েছে। জানা যাচ্ছে বা যে খবরটা উঠে আসছে, শর্ত সাপেক্ষে ডিএমকের সাংসদরা লোকসভায় বিজেপির কথা মতো ভোট দিতে রাজি, যদি সেই রকম ভাবে বন্ধুত্বের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে 329-এর সঙ্গে যদি এই 22 সংখ্যাটা যুক্ত হয়ে যায়, সংখ্যাটা চলে যাচ্ছে কোথায়? 351-তে। তার মানে এনডিএর 360 মার্কটা পর্যন্ত পৌঁছাতে মাত্র আর 9 জন সাংসদকে বাকি। এবং এটা একেবারেই খুব একটা কিছু কঠিন কাজ হবে না। এক তো আপনাদের আগেই যেটা বললাম, তৃণমূল কংগ্রেসের আরও 2 জন সাংসদ যেতে পারেন, তাহলে সংখ্যাটা আরও 2 বেড়ে যাবে। ওদিকে সমাজবাদী পার্টির 10+ সাংসদ ধরা হচ্ছে। এবার 10+ এই সংখ্যাটা যদি মোটামুটি 15-তে গিয়ে পৌঁছায়, তাহলে আরও 5 জন বেড়ে যাবেন। কাজেই এই 351 হয়ে যাওয়ার পরে 360 পর্যন্ত বিষয়টাকে করে নেওয়াটা একেবারেই খুব একটা কোনো কঠিন কাজ নয়। আর কঠিন কাজ নয় মানেই যে সম্ভব, সে তো বিজেপি এর আগে বহুবার করে দেখিয়ে দিয়েছে। এই 360 সংখ্যাটা যদি বিজেপি ছুঁয়ে ফেলতে পারে, তাহলে 3টে জিনিস কিন্তু লোকসভায় তারা নিয়ে আসতে পারে, যেটা নিয়ে আমরা পরে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে অবশ্যই কথা বলবো। এখনো বিজেপি 360 ছোঁয়নি, যদি ছুঁয়ে যাবে এই জায়গায় রয়েছে। এই 3টে বিষয় কি কি? ডিলিমিটেশন, ওয়ান নেশন ওয়ান ভোট, এবং আরেকটা 3 নম্বরটা একটু ফারফেচড, রিমুভাল অফ সেকুলারিজম ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা ডানপন্থীরা বহুদিন ধরে চেয়ে এসেছেন, এখনো চাইছেন, এবং এটার উপরে কিন্তু তারা জোর দেবেন। এবার ডিলিমিটেশন বা ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে কথা বলার আগে আরেকটা ছোট্ট বিষয় বলি। আপনি যদি আমাদের দেশের শেষ 3টে লোকসভা নির্বাচনের দিকে তাকান, 2014 থেকে 2024, আপনি যদি দেখেন তাহলে কি দেখবেন? 2014-তে বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল 31%, 31%। 2019-এ সেটা বেড়ে চলে যায় 37% বা 37%, এবং 2024-এ সেটা চলে আসে 36%। 2024 অর্থাৎ যে বছর কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারেনি, জোটে তাদের সরকার গড়তে হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এই পার্সেন্টেজটাকে দুভাবে লোকজন দেখেন। একটা যুক্তি থাকে, তার মানে আমাদের দেশের 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, কিন্তু সেই 60%কে এই 30 বা 36%-এর সামনে বশ্যতা স্বীকার করতে হচ্ছে। আর উল্টো দিকের যুক্তিটা হচ্ছে যে দেখুন, বিজেপির এই যে ভোট পার্সেন্টেজ, এটা তার একার ভোট শেয়ার। বিজেপি এককভাবে 31% বা 37 বা 36% ভোট পেয়েছেন। সেখানেই বিরোধীরা, কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দল বিরোধীরা যারা রয়েছে, তারা একক ক্ষমতায় যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছেন, যে ভোট শতাংশ পেয়েছেন, সেটা কিন্তু বিজেপির ধারে কাছেও যায় না। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভোট পার্সেন্টেজ কিন্তু অতটা ম্যাটার করে না, যদি না সেটা আসনে প্রতিফলিত হয়। আমি একদম ঘরের উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা জানেন পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টা আসন, আর বিজেপি 200 পার করে চলে গেছে। কিন্তু আপনি ভোট পার্সেন্টেজ যদি দেখেন, দুটো দলের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 5%। তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে মাত্র 5% ভোট কম পেয়েছে। কিন্তু সেটা কি ম্যাটার করে না? এইটা ম্যাটার করে যে ওই 5%-এর পার্থক্যটা কি ধরনের আসন সংখ্যার পার্থক্য গড়ে দিয়েছে। কত বেশি সংখ্যক আসন কিন্তু বিজেপি পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস মাত্র 80-তে পড়ে রয়েছে। এবার ডিলিমিটেশনের কথায় যদি আমরা আসি, একদম সহজ করে বলতে গেলে ডিলিমিটেশনে একটা সমতা বজায় রাখার কথা বলা হচ্ছে। মানে ধরে নিন, আমি এটা বোঝানোর জন্য এই সংখ্যাটা বলছি, ধরে নিন বিষয়টা হলো প্রত্যেক 100 জনের জন্য একজন করে সাংসদ থাকবেন। এবার আপনারা জানেন সেন্সাস হওয়ার কথা আছে আমাদের দেশে, অর্থাৎ কোথায় কিরকম জনসংখ্যা সেটাও আমরা জানতে পেরে যাব। তাহলে প্রতি 100 জনের জন্য একজন করে যদি সাংসদ থাকেন, সাংসদের সংখ্যা হু করে বাড়বে। যতজন বর্তমানে রয়েছেন তার থেকে সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এবার এই যে ডিলিমিটেশন প্রসেস, এটা কিন্তু আজকের পরিকল্পনা নয়, এটা বহু বছর ধরে চলছে। যখন নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হয়েছিল, তখনও যুক্তি এটাই ছিল যে এক তো পুরনো পার্লামেন্ট বিল্ডিং ভেঙে পড়ছে, এবং দ্বিতীয়ত এরপর যখন সাংসদদের সংখ্যা বাড়বে তখন তাদের বসতে একটা জায়গা দিতে হবে। তো পুরনো পার্লামেন্ট বিল্ডিং এ তো সেই জায়গা নেই, সেই কারণেই নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হচ্ছে, যে বেশি সাংসদ হলে তারা এসে বসতে পারবেন। 2020 থেকে মোটামুটি কিন্তু এই পরিকল্পনা চলছে। এবার বিষয়টা হচ্ছে যে এই কথাটা কেন বলা হচ্ছে যে 100 জনে একজন সাংসদ। ডিলিমিটেশনের পক্ষের যে যুক্তি সেটা হলো একটা সমতা বজায় থাকবে। কারণ এখন অনেক জায়গায় দেখতে পাওয়া যায় একটা লোকসভায়
লোকসভায় হয়তো 1 লক্ষ ভোটার রয়েছেন, আরেকটা লোকসভায় 10 লক্ষ ভোটার রয়েছেন। মানে একজন সাংসদকে হয়তো 1 লক্ষ মানুষের খেয়াল রাখতে হচ্ছে, অন্যদিকে আরেকটা লোকসভা কনস্টিটিউয়েন্টিতে 10 লক্ষ মানুষ রয়েছেন, মানে সেই সাংসদকে 10 লক্ষ মানুষকে পরিষেবা দিতে হচ্ছে। তার জায়গায় যদি বিষয়টা সমতায় চলে আসে তাহলে দুদিক থেকেই সমতাটা বজায় থাকবে। একজন সাংসদের 100 জন ভোটার, 100 জন ভোটারের একজন সাংসদ, সেক্ষেত্রে বেটার ডিস্ট্রিবিউশন এবং বেটার গভর্নেন্স হবে। এইটা হলো পক্ষের যুক্তি। এবার বিপক্ষের যুক্তি যেটা বিরোধীরা বারবার সামনে রেখে থাকেন সেটা হচ্ছে, দেখুন সেন্সাস না হলেও আমরা এই বিষয়টা মোটামুটি সকলেই জানি যে আমাদের দেশের সব থেকে জনবহুল যে রাজ্য, যেখানে জনসংখ্যা সব থেকে বেশি, সেই রাজ্যগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। এবার এই সমস্ত রাজ্যগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। এবার এই রাজ্যগুলোতে যেহেতু জনসংখ্যা বেশি, তার মানে সাংসদ সংখ্যাও এখান থেকে অনেক বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ধরুন বিজেপির শক্তিশালী ঘাঁটি যে সমস্ত জায়গায় রয়েছে, গোবলয়ের যে রাজ্যগুলো রয়েছে, সেখানেই তো জনসংখ্যা বেড়ে যাবে এবং তার ফলে সাংসদ সংখ্যা অনেক বেড়ে যাবে। তাহলে বিজেপিকে তো ক্ষমতা থেকে কেউ কোনোদিনই সরাতে পারবে না। তারই সঙ্গে ধরুন কিছু রাজ্য রয়েছে যেখানে জনসংখ্যা ক্রমাগত আরো বাড়ছে, সেখানেও সাংসদদের সংখ্যা তার মানে হু হু করে বাড়বে। তার বদলে আবার যে রাজ্যগুলো রয়েছে যেখানে ধরুন হাম দো হামারে দো নীতিতে চলা হয়, সেখানে সেই হারে জনসংখ্যা বাড়ছে না, অর্থাৎ সেখান থেকে সাংসদদের সংখ্যাও বাড়বে না। আর এইভাবে চলতে থাকলে আমাদের দেশের লোকসভায় যেখানে সাংসদরা কাজ করেন, যারা কিনা ভারতের ভাগ্য বিধাতা, সেখানে কিন্তু গুটি কয়েক রাজ্যেরই রিপ্রেজেন্টেশন পড়ে থাকবে, কারণ তাদের সাংসদদের সংখ্যাটা এত বেশি হবে। এবং দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু বিজেপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচালিত রাজ্য। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট, অর্থাৎ ভোটগুলোকে একসাথে করে দাও, সব ভোট নয়, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটো একসঙ্গে হোক। এবার এইটা করার জন্য বিজেপির যে যুক্তিটা রয়েছে সেটা হচ্ছে যে দেখো সারা বছর নির্বাচন চলছে কোথাও না কোথাও, এই লোকসভা নির্বাচন শেষ হলো তো অন্য একটা রাজ্যে বিধানসভা নির্বাচন চলে আসবে। আমাদের যে বিকশিত ভারত করার লক্ষ্যে আমরা এগোচ্ছি, সেই কাজ তো বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে আমরা ভাবছি যে চলো ওই রাজ্যে গিয়ে আমরা একটু উন্নয়ন করে আসি, ও মা ওই রাজ্যে বিধানসভা ভোট চলে আসছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাচ্ছে। আবার কোথাও হয়তো বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তাহলে ওই রাজ্যে আমরা একটু উন্নতি করে আসি, আবার সেখানে ভোট চলে আসছে। তো এভাবে করলে ব্যাপারটা কি করে হবে? আমাদের কাজ তো এগোতে হবে। তার জন্য এই এতবার এত রকমের নির্বাচন না করে সব জায়গায় লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে একবারে করে দেওয়া যায়, এবং তার ফলে আমাদের খরচটাও অনেক কম হবে। নির্বাচনের কত খরচ রয়েছে সরকারের, ঠিকই, এটা কিন্তু খুবই সত্যি কথা। দেখুন খরচটা তো কমবে বটেই, আর আমাদের দেশ থেকে বিজয় মালিয়া, নীরব মোদীর মতো লোকজন ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে খালি পালিয়ে যায়। এবার তার ভর্তুকিও তো সরকারকেই দিতে হয়। পাবেটা কোথায় সরকার এত টাকা? টাকা তো গাছে নাড়া দিলেই আর পড়ে না, সেগুলো তো আমাদেরই পকেট থেকে যায়, মানুষেরই তো টাকা। তার মধ্যে আবার ভোটে জেতার জন্য লাডকি বাহিন, তারপরে অন্নপূর্ণা ভান্ডারের মতো প্রকল্পও নিয়ে আসতে হয়, সেখানেও টাকা পয়সার খরচ রয়েছে। তো এত খরচ চারিদিকে যখন রয়েছে, কমানোর একটা ভালো উপায় হচ্ছে নির্বাচনগুলো একসঙ্গে করে দাও, ভোটগুলো একসঙ্গে করে দাও, তাহলে ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার এইখানে বিরোধী পক্ষের যুক্তিটা হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ভোট বা এক দেশ এক ভোট, এটা তখনই করা সম্ভব যখন রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা দলের মধ্যে একটা সমতা থাকে। বর্তমানে আমাদের দেশের সব থেকে ধনী যে রাজনৈতিক দল তারা হলো বিজেপি। তাদের কাছে ক্ষমতা রয়েছে যে প্রতিটা রাজ্যের এবং দেশের লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করলে সেই রকম টাকা খরচ করে অত প্রচার করা, তাদের সেই পকেটের জোর রয়েছে। তারই সঙ্গে ইলেকশন মেশিনারির দিকে তাকাতে গেলে বিজেপির ইলেকশন মেশিনারি সব থেকে শক্তিশালী, তারা বর্তমানে আমাদের দেশে ক্ষমতায় রয়েছে। তার তুলনায় অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের কাছে তো এত টাকা নেই যে তারা সবার সমস্ত ভোট, সমস্ত প্রচার একসঙ্গে হলে সেই খরচ দিতে পারবেন। কোনো রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে জাতীয় রাজনৈতিক দল রয়েছে, তারাও বিজেপির ধারে কাছেও নেই। এবার এই ডিলিমিটেশন এবং ওয়ান নেশন ওয়ান ভোট, এইটা যদি বিজেপি করে ফেলতে পারে একবার রাজ্যে, তাহলে কিন্তু একটা কথা নিশ্চিত, বিজেপিকে আর কোনোদিন কোথাও থেকে কোনো সাংসদ ভাঙানো, বিধায়ক ভাঙানো, অপারেশন লোটাস, অপারেশন টাইগার, এসব কিচ্ছু করতে হবে না। কারণ এই দুটো জিনিস যদি হয়ে যায় তাহলে হেডস হলেও বিজেপি জিতবে, টেলস হলেও বিজেপি জিতবে, কোথাও কোনো অসুবিধা নেই। এবং সবটাই কিন্তু হবে গণতান্ত্রিক উপায়ে। গণতন্ত্র জিন্দাবাদ। আর একদম তৃতীয় বিষয়টা শেষে কি ছিল, সেটা হচ্ছে সেকুলারিজম কনস্টিটিউশন থেকে সরিয়ে দিতে হবে। সেকুলারিজম তো আমাদের কনস্টিটিউশনে ছিল না, জোর করে ঢোকানো হয়েছে। কে করেছে? আমাদের দেশে কে বিরোধীদের গলা টিপে মুখ বন্ধ করে রেখেছে? আমাদের দেশে কে সংবাদ মাধ্যমকে স্তাবকে পরিণত করেছে? কে মানুষের প্রতিবাদকে ভয় পায়, মানুষের মুখ খোলাকে ভয় পায়? কে নিজের ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য যতদূর পর্যন্ত যাওয়া যায় শেষ পর্যন্ত একেবারে চলে গেছে? কে আমাদের দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে যে আমাকেই তুমি বলো, আমিই হচ্ছি ভারত, আমিই হচ্ছি সব, আমিই হচ্ছি শেষ কথা? কে শুনতে চায় এগুলো?
এইখানে আপনি যদি ভাবেন যে উত্তরে সেই নামটা বলে আমি কেস খাবো, তাহলে অত বোকা আমি নই। আমি বলছি ইন্দিরা গান্ধীর কথা, উত্তরটা হচ্ছে ইন্দিরা গান্ধী। তিনি ইমার্জেন্সি করেছেন, সংবাদ মাধ্যমের গলা টিপে ধরেছেন, স্তাবকে পরিণত করেছেন, এবং তিনিই নাকি কনস্টিটিউশনে জোর করে সেকুলারিজম শব্দটাও ঢুকিয়ে দিয়েছেন। তাহলে দোষটা তো তার। দেখুন, সব দোষের ভাগই কি আর নেহেরুকে করা যায়? সব দোষ কি আর নেহেরুর? কিছু দোষের ভাগ তো এখন গান্ধীকেও নিতে হবে, তাই না? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।